আমাদের শুরুটা যে ভিশন মিশন আর বর্তমানে আমরা যেভাবে ব্যবসা করছি সেটা একটা পুরো 360 ডিগ্রি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, মানে আসলে বলতে পারেন প্রাইমারি ভিশন এক থাকলেও মিশনগুলোর অনেক পরিবর্তন হয়েছে। আমরা যখন শুরু করেছিলাম এইটি ছিল একজন নন রেসিডেন্ট বাংলাদেশি, ওনার নাম মাঝার ভাই। উনি আমেরিকা থেকে চলে এসে এখান থেকে বাংলাদেশি মিট বিদেশে রপ্তানি করবে, এই মানসিকতা নিয়ে এইরকম একটা আইডিয়া নিয়ে এসেছিলেন এবং ওনার পুরো ফোকাসটা ছিল এক্সপোর্ট। আর এখন আমরা যেখানে আছি সেখানে সেইটার তুলনায় আমরা এক্সপোর্টে প্রোগ্রেস আমরা করি নাই বলবো না, আমরা বলবো যে এক্সপোর্ট থেকে আমরা মুখ ঘুরিয়ে নিয়েছি। আমরা কিছু বাস্তবতার কারণে মুখ ঘুরিয়ে নিয়ে পুরো অবজেক্টিভের উল্টা দিকে আমরা বিভিন্ন বাস্তবতার কারণে আমরা নির্ধারণ করেছি যে না, আমাদের প্রাইমারি ফোকাস হবে আমাদের দেশের মার্কেট। সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যে আমরা উই মেড এ গুড প্রোগ্রেস। আমরা এক্সপোর্ট মার্কেটে বেশি দূর যাইনি, বাট আমাদের লোকাল মার্কেটে আমরা একটা ভালো অর্জন করতে পেরেছি। সেটা যদি বলি কিভাবে, প্রথমত হলো বিদেশের এক্সপোর্ট করার ক্ষেত্রে আমাদের যেটা একটা ভুল হিসাব নিকাশ ছিল সেটা হচ্ছে আমরা জানতাম না যে মিট এক্সপোর্টের ক্ষেত্রে দুইটা পক্ষকে পাশ করতে হয়। একটা হচ্ছে যেই কোম্পানিটা সেল করতে চায় তাকে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করা হবে, অডিট করা হবে, সেটা পাশ করতে হবে, এবং সেই কোম্পানিটা যেই দেশের সেই দেশের সরকারকেও একটা পরীক্ষা দিতে হবে। এবং তাকে একটা ফ্রেঞ্চ বেসড অর্গানাইজেশন আছে, এটার নাম হচ্ছে OIE, অর্গানাইজেশন অফ অ্যানিম্যাল হেলথ। তাদের একটা অডিট আছে, সেই অডিটে পাশ করতে হবে, নাইলে এই দেশ থেকেই কোনো কোম্পানি এক্সপোর্ট করতে পারবে না। ওই জায়গাটা আমরা মিস করেছিলাম আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে, এটা আমাদের পুরোপুরি জ্ঞান ছিল না। তো পরে যখন আমরা নিজেরা পাশ করার পরেও কান্ট্রি পাশ করানোর ব্যাপারটা আসছে, সেখানে যেই ধরনের পরীক্ষার যে প্রস্তুতি, সেখান থেকে আমাদের যে লাইভস্টক ইন্ডাস্ট্রি বা আমাদের দেশব্যাপী আমাদের লাইভস্টক প্রতিপালন এবং আন্তর্জাতিক যে পরিমাপ, সেখান থেকে এত দূরে আমাদের আসলে আমরা ওই পরীক্ষায় আর বসতেই পারি নাই আমাদের সরকার। সো যে কারণে আমরা ওইটাকে অ্যাবান্ডন করে লোকাল মার্কেট এসেছি। তারপরেও কিছু কিছু দেশ যেখানে আমরা নিজেরা যোগাযোগ করে সেই দেশের মিউনিসিপ্যালিটিকে বা সেই দেশের যথাযথ কর্তৃপক্ষকে আমরা ফ্লাই ডাউন করে বাংলাদেশে এনে আমরা কিন্তু অডিট পাস করেছি আন্ডার স্পেশাল কনসিডারেশন, যে ঠিক আছে তোমার দেশ এখনও পিছিয়ে আছে, তুমি তো এক্সট্রাঅর্ডিনারি ভালো, তোমাকে একটু গ্রেস পিরিয়ড দিলাম, তোমাকে কিছু সুযোগ করে দিলাম মার্কেটে পেনিট্রেশনের। সেই হিসাবে আমরা দুবাইয়ে গিয়েছিলাম, মিডল ইস্টে আরও কয়েকটা দেশে গিয়েছিলাম, এবং পরবর্তীতে মালদ্বীপেও গিয়েছিলাম। কিন্তু এই রিনিউয়ালে আমাদের মতো একটা ছোট্ট কোম্পানির জন্য ওই ধরনের আরব দেশের এবং উন্নত তেল সমৃদ্ধ আরব দেশের সরকারি কর্মকর্তাদের ম্যানেজ করা ইজ টু ডিফিকাল্ট ফর আস। তো আমরা রিনিউয়ালে আর বেশি দূর আগাই নেই। কিছু দেশে এখনও আমরা টুকটাক করি, বিকজ আমাদের ওখানে কিছু ব্যবসায়িক অংশীদার বা পার্টনার আছেন, তারা চায় বাংলাদেশি মিট আমরা নিয়ে যাই, সেই জন্য আমরা করি। বাট আমরা মূল ফোকাসটা এক্সপোর্ট থেকে সরিয়ে নিয়ে দেশের মার্কেটে নিই। সেটার একটা আপসাইড হচ্ছে আমরা দেশের তুলনায় অনেক উঁচু একটা স্ট্যান্ডার্ডে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটিটা তৈরি করে ফেললাম। তো যেটার সুবিধা হচ্ছে বেঙ্গল মিট থেকে যখন কোনো একটা মিট প্রডিউসড হয়ে আসে, সেটার ব্যাক এন্ডে এত কাজ হয় যে সেখানের মিটটা মাইক্রোবায়াল ফ্রি থাকে এবং মিটের মধ্যে যে প্রোটিনের বাইরে যে নানা রকম মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে সেটা ইনট্যাক্ট থাকে। সো এই ধরনের মিট খেয়ে যে সমস্ত বাচ্চারা বেড়ে উঠছে, গত 10-12 আমরা 15 বছর হয়েছে লোকাল মার্কেটে বেশি ফোকাস করেছি। এই 15 বছরে যে সমস্ত ছেলেমেয়েরা এটা খেয়ে বেড়ে উঠেছে, নিঃসন্দেহে তারা শারীরিক বা মানসিকভাবে অনেক অ্যাডভান্টেজাস অবস্থানে থাকবে, এবং যারা খাচ্ছে ভবিষ্যতে তারাও খুব ভালোভাবে তাদের বেড়ে ওঠা হবে। গভর্নমেন্টের জন্য চ্যালেঞ্জটা কী ছিল? সো OIE যখন অডিট করে তারা দেখতে চায় আপনার গবাদি পশুর সংখ্যাটা কত, পপুলেশন সাইজটা কত। তারপরে তারা দেখে যে একটা দেশের গবাদি পশু মানে মানুষের খাদ্যের উপযোগী হতে হলে যে সমস্ত গভর্নেন্স দরকার, সেই ধরনের গভর্নেন্স বা ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা। মানে কি, যেই পরিমাণ গবাদি পশু আছে তার রেশিও অনুযায়ী সমপরিমাণ
ভেটেরিনারিয়ান বা প্রাণী চিকিৎসক আছে কিনা, দেন হসপিটাল আছে কিনা, বেড আছে কিনা, এবং রোগ যখন হবে বা রোগ হতে পারে সেটার জন্য প্রিভেন্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ রোগ হলে আফটার ডিজিজ যে ধরনের ইন্টারভেনশন দরকার সেই ধরনের গবাদি পশুর স্বাস্থ্য নীতি এবং স্বাস্থ্য সুবিধা আছে কিনা। সো সেখানে অনেক ভ্যাকসিনেশন প্রোগ্রাম থাকে, অনেক ট্রেসেবিলিটি প্রোগ্রাম থাকে, যে কোন পুরো লাইনের জানা থাকতে হয়, এবং সবচেয়ে বড় কথা মুভমেন্টের রেকর্ড থাকতে হয়। যদি এই এলাকার গরু, আপনারা করোনার সময় যেটা দেখতে পেয়েছেন যে আমাদের মুভমেন্ট সব কিছু ট্র্যাক করতে হয়, এক জায়গায় রোগ হলে ওখানে কন্টেইন করতে হয়, এটা কিন্তু গবাদি পশুর ক্ষেত্রে আমরা করোনা কিন্তু 15-20 বছর ধরে ফেস করছি বাংলাদেশে, এবং এটা আমরা আগে থেকেই জানি। তো এগুলা কিন্তু কমন জিনিস। এয়ারবর্ন ডিজিজ অ্যানিমেলের ক্ষেত্রে খুব কমন, এবং আমাদের দেশে বেশি হতো কারণ তখন ভারত থেকে অনেক বেশি গরু আসতো। ভারত থেকে গরু আসার বিশেষ অসুবিধাটা হচ্ছে ভারতে যেহেতু নিজেরা গরু ওনারা কনজিউম করেন না, সো ম্যাক্সিমাম গরু খুব বয়স্ক গরু হয়, এবং বাই ডিফল্ট বয়স্ক হলে নানা রকম রোগ আক্রান্ত হয়, এবং যেহেতু এটা ইকোনমিক প্রোডাক্ট না, সেটার পরিচর্যায় তত ব্যয় করে না। সো সেই কারণে ওই ধরনের ভারতীয় গরুরা সাধারণত এইজেড গরুরা নানা রকম রোগ হয়, সেটা সাধারণত এয়ারবর্ন হয়। এর ইজ এ ডিজিজ কল ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা খুরা রোগ। এইটার প্রাদুর্ভাব খুব বেশি এই অঞ্চলে, ভারত, বাংলাদেশ সব অঞ্চলে। সো ওইগুলার এগেইনস্টে নানা রকম ভ্যাকসিনেশন প্রোগ্রাম থাকতে হয় সরকারের, যেটা বাংলাদেশ সরকারের ছিল না। সো আমরা সরকারকে বুঝিয়েছি, এবং সরকার জিনিসটা যেভাবে চেষ্টা করছে সেটা হচ্ছে সারা বাংলাদেশে করার মতো সক্ষমতা আমাদের নাই, কিন্তু আমাদের মতো এক্সপোর্ট করতে পারে এই ধরনের কোম্পানির আশেপাশে যদি একটা ডিফাইন জোন, এটাকে বলে জোনিং, ডিফাইন জোনের মধ্যে বেস্ট প্র্যাকটিসটা যদি করতে পারে তাইলে সম্ভব। সরকার এটা কাজ করছে, বাট প্রোগ্রেসিং ভেরি স্লো। জোনিংয়ের ক্ষেত্রে করতে হলে প্রথমেই আপনার যারা রেয়ারিং করে তাদেরকে সব বিধিমালা মেনে, নিয়মকানুন মেনে রেয়ারিং করতে হবে। একটা হলো তাদেরকে দিয়ে করানো, আরটা হচ্ছে তাদেরকে জানানো। সো আমরা আমাদের কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে দুইটা কাজই করি, তাদেরকে জানানো, শেখানো, এবং তাদেরকে যেহেতু তাদের কাছ থেকে আমরা তাদের বায়ার, আমরা তারা যাতে বাধ্য হয় সেটাও আমরা নিশ্চিত করি। নিজেদের করাটা ভেরি ডিফিকাল্ট, বিকজ আমি প্রায় 40 একর জায়গায় ঘাস চাষ করি, এবং আমার নিজের ফার্মে প্রায় 500 থেকে 1000 গরু আমি পালতে পারি, কিন্তু এইটা দিয়ে আমার 5%ও হয় না। সো আমাকে প্রাইমারিলি কন্ট্রাক্ট ফার্মিং করতে হয়। আর আমরা যেখানে আছি, আমাদের এই জায়গাটায় আমরা খুব একটা ভালো কাজ করেছি। আমাদের ফ্যাক্টরিটা করেছি পাবনা, যেটা হচ্ছে গবাদি পশুর একদম তীর্থস্থান। হ্যাঁ, এখানে হিস্ট্রি পাবনা সিরাজগঞ্জের ঠিক বর্ডারে। হ্যাঁ, সো ওইখানে হিস্টোরিক্যালি শত বছর ধরেই গবাদি পশু প্রতিপালন হচ্ছে মূল অর্থনীতি, কৃষি অর্থনীতি, এবং সেখানকার খামারিরা, কৃষকরা বাই ডিফল্ট অনেক কিছু জানেন। সো যেটার সুবিধা আমরা পাই, আমরা যখন কন্ট্রাক্ট ফার্মিং করতে চাই আমরা আশেপাশে অনেক পাই, ইজিলি ম্যানেজ করতে পারি। আর ওখানকার হাট বাজারও যদি প্রয়োজন হয় ওখান থেকে সহজে সংগ্রহ করা যায়। সো বিফের ক্ষেত্রে কন্ট্রাক্ট ফার্মিং। আর ছাগল কিন্তু খুবই মানে কি বলবো, এটা হচ্ছে স্ক্যাভেঞ্জার অ্যানিম্যাল। এটা ঠিক খামারের প্রতিপালন ব্যাপারটার সাথে এই প্রাণীটার নেচারে যায় না। এটা ঘুরে বেড়ায়, গাছের পাতা, কাঁঠালের পাতা খেয়ে বড় হয়। সো সেটা আমরা সাধারণত আশেপাশে থেকে সোর্সিং করি। আর মুরগির ক্ষেত্রে যেটা করি, আমরা মুরগির ব্যবসাটা কিন্তু আমাদের একটু বিশেষায়িত। মুরগি তো অনেকেই করে, অনেক বড় বড় কোম্পানিরা আছে। আমরা যেটা ফলো করি, আমাদের মূল গ্রাহকরা যেহেতু শহরের একটু আপার মিডল ক্লাস, ওনারা সেফটিটাই বেশি এনশিওর করতে চাই। সো গরুর ক্ষেত্রে যেভাবে আমরা কন্ট্রাক্ট ফার্মিংয়ে সহজে সেফটি এনশিওর করতে পারি, মুরগির ক্ষেত্রে ট্রেডিশনালি যারা বড়, তারা অনেক বড় খামার ম্যানেজ করে, এবং বড় খামার করতে গেলেই কিন্তু নানা রকম ইন্টারভেনশন নিতে হয়। কারণ 27 দিনের মধ্যে থেকে 30 দিনের মধ্যে আপনি হারভেস্ট করেন, এর মধ্যে আপনাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতেই হয়। হ্যাঁ, সো অ্যান্টিবায়োটিক রেসিডুয়াল ফ্রি করতে হলে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর কিছুদিন পর্যন্ত কনজিউম করা যায় না। তো এই সমস্ত প্রিন্সিপাল ফলো করা বড় খামারের জন্য খুবই চ্যালেঞ্জিং, ইকোনমিক্যালি ভেরি চ্যালেঞ্জিং। সেই জন্য আমরা যে পলিসিটা ফলো করি, আমরা বলি স্মল ইজ বিউটি। আমাদের ভলিউমটা যেহেতু সারা বাংলাদেশ ব্যাপী না, আমাদের ভলিউম প্রেশারটা বেশি নেই, আমরা একটা নিয়ন্ত্রিত মাত্রায় ছোট ছোট খামারিদের সাথে কাজ করি। যে হয়তো 2-3 হাজার মুরগি যদি মারাও যায় অ্যান্টিবায়োটিক না দেওয়ার জন্য, হ্যাঁ, সেই লসটা হজম করতে পারে। সো আমাদের প্রিন্সিপালটা হচ্ছে আমরা ছোট ছোট
বাসা বাড়ির আঙিনায় যে সমস্ত ছোট ছোট খামারগুলো আছে সেখান থেকে আমরা সংগ্রহ করি, কিন্তু তাদেরকে ক্লোজ সুপারভিশনে ম্যানেজ করি। আমাদের মূলটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেসিডুয়াল ফ্রি। সো অ্যান্টিবায়োটিক দেওয়ার 15 দিন পর্যন্ত আপনি কনজিউম করবেন না, কারণ তার শরীরে তখন থাকে। সো ব্রয়লার মুরগি অ্যান্টিবায়োটিক ফ্রি পালন করাটার জন্য আপনি খুব স্ট্রং বায়োসিকিউরিটি সিস্টেম লাগে। সেটা সব খামারির পক্ষে সম্ভব না, তাদের আশেপাশে বাড়িগুলো হয়তো খুব নিকটবর্তী। সো আমরা প্রাইমারি যেটা করি যে সে কখন চিক নিল, কী ফিড খাওয়ালো, কোন দিন অ্যান্টিবায়োটিক দিল, তারপরে 15 দিন গেল কি না, তারপরে সে বিক্রি করলো কি না, এইটার মাধ্যমে অ্যান্টিবায়োটিক রেসিডুয়াল ফ্রিটা ব্রয়লারের ক্ষেত্রে কনফার্ম করি। আর আমাদের একটা স্পেশাল লাইন আছে, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ফ্রি। সেখানে আমাদের অনেক বেশি খরচ করতে হয়, অনেক বেশি ইন্টারভেনশন করতে হয়, অনেক ইন্টেন্সিভ মনিটরিং করতে হয়। সেটা একটা আলাদা লাইন, সেটা দেখবেন আমাদের আলাদা প্যাকেট করাই আছে। আমরা সবগুলোকে বলি না অ্যান্টিবায়োটিক ফ্রি, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেসিডুয়াল ফ্রি, অ্যান্টিবায়োটিক ফ্রি। এবং আমাদের এই পপুলারিটি দেখে, এবং কিছুদিন আগে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে একটা সহযোগিতা পেয়েছি, তারা বলছে যে তোমরা তো এই জায়গায় ভালো কাজ করছো, তোমরা আরও উন্নত করো, তোমাদের অ্যান্টিবায়োটিক ফ্রিয়ে ওমেগা 3 করো, নানা রকম সুপার ফুড আজকাল যে মানুষরা খায় সেই ধরনের ফ্লেক্সিড অ্যান্ড নানা রকম সিডগুলা খাইয়ে বা সিড ওই ধরনের স্পেশালাইজ ফিড খেয়ে আমরা ওমেগা 3 এনরিচ অ্যান্টিবায়োটিক ফ্রিয়েরও আমরা এক্সপেরিমেন্ট ডান আমরা কিছুদিন পরে লঞ্চ করতে যাচ্ছি। আমরা যে প্রসেস মিট যেগুলো করি, বিভিন্ন রকম স্ন্যাক্স বা স্যান্ডউইচ মিট, বা আমরা এখন একদম কারি মিটও কুকড করে রেডি টু ইট, হিট অ্যান্ড ইট এর আছে। তো এগুলো করতে গেলে আমাদের কিছু মশলা লাগে। তো এই মশলাগুলো যাচাই বাছাই করে নিতে হয় যাতে ওখানে কোনো এক্সট্রেনিয়াস ম্যাটেরিয়াল না থাকে। সো এত কষ্ট করে যখন সংগ্রহ করি তাহলে ওই মশলাটাও তো বেশ স্পেশাল, সেটা আমরা কিছু সীমিত আকারে আমরা বিক্রি করি। আর স্পেশালি আমরা যে সমস্ত মশলা করি, আমাদের অনেক কিছু দেখবেন যে কন্টিনেন্টাল কুজিন দিয়ে ইন্সপায়ার্ড। আরবান পপুলেশন এবং ঢাকার ইন্ডাস্ট্রি সিন যদি, রেস্টুরেন্ট সিন যদি দেখেন, যে অনেক টেস্টের অনেক ভ্যারাইটি এসছে, নানা দেশি মিট খেতে রেসিপি মানুষ পছন্দ করছে। সো সেই চাহিদাটা মেটানোর জন্য আমরা নানা রকম সিজনিং, মানে নানা রকম মশলার মিশ্রণে সিজনিং তৈরি করি, যেটা দিয়ে স্টেক বানাবে অথবা সালামি বানাবে, পেপারনি বানাবে, এই ধরনের জন্য আমাদের নানা রকম মশলার প্রয়োজন হয়। সো সেই মশলার প্রয়োজনে আমরা এই মশলাগুলো কালেক্ট করি এবং সেগুলোও বিক্রি করছি। এখন আমরা দুইভাবে আসলে আমাদের শপ অপারেশনটা করি। একটা হচ্ছে আমরা নিজেরাই শপ খুলি, আর একটা হচ্ছে বিভিন্ন যে সুপার মার্কেট আছে সেখানের মধ্যে আমাদের একটা ডেডিকেটেড একটা কর্নার থেকে সেখানে করি। আমরা খুব বেশি, তো এই দুইটা মিলে 22 আর আরও 10-11টা মিলে প্রায় 33টা আছে। আমরা খুব বেশি, আরও বেশি দোকানে করা উচিত কিন্তু পারি না। এক হলো যে আমরা আপনাদেরকে যেটা বললাম, আমরা যেভাবে অ্যানিমেলের অ্যান্টিমর্টেম, পোস্টমর্টেম, পিএইচ লেভেল ম্যানেজ করে মাইক্রোবায়াল ফ্রি করি, এইটা কিন্তু গ্যারান্টেড না। আপনি একবার মাইক্রোবায়াল ফ্রি করলেন, তারপরে কিন্তু একটা সার্টেন টেম্পারেচার অ্যান্ড অ্যাম্বিয়েন্স আপনাকে ম্যানেজ করতে হবে, এবং সেটা অল অ্যালং কনজিউমারের টেবিলে যাওয়া পর্যন্ত আইডিয়ালি। আমরা অ্যাটলিস্ট কনজিউমারের হাতে পৌঁছানো পর্যন্ত সেম টেম্পারেচার কুল চেইন ম্যানেজ করতে হয়। এবং যেই লোকরা, হাত কিন্তু ডেঞ্জারাস জিনিস, ইটস ফুল অফ মাইক্রোবায়াল, এবং যারা হ্যান্ডেল করবে তাদের একটা সার্টেন প্রোটোকলে তাদেরকে ম্যানেজ করতে হয়। সো সেটা করতে গিয়ে দেখেছি যে আমাদের এত কষ্টে অর্জিত মাইক্রোবায়াল ফ্রি আমরা যদি যে কোনো শপ থেকে বিক্রি করি, সেটা আমরা মেনটেন করতে পারি না। কেউ বন্ধ করে দেয়, চিলার বন্ধ করে দেয়, ফ্রিজার বন্ধ করে দেয়, ইলেকট্রিসিটি গেলে অটো জেনারেটর অন করে না। সেই কারণে আমরা খুব নিয়ন্ত্রিত মাত্রায় আমাদের রিটেল অপারেশনটা চালাই। তো এবং আমরা দেখেছি বাংলাদেশে ম্যাক্সিমাম লোক, ইভেন সুপার মার্কেটে এখানে উদাসীনতা খুব বেশি, যে কারণে আমরা বাধ্য হয়ে আমরা নিজেদের শপ খুলতে হয়েছে। দেখবেন যে আমাদের 22টা আমাদের গরমে বুচার শপ আছে, আর এরকম ইউনিমার্ট, শপ অ্যান্ড সেভ, চিটাগংয়ে উৎসব, এরকম আরও কিছু জায়গায় আরও 10টা আউটলেটের মতো আছে। সো ইটস বেসিক্যালি চিটাগং, ঢাকা এবং সিলেট। সো এই যে আমরা বাড়তে পারছি না, সো কিন্তু আমাদের ব্র্যান্ডটার ডিমান্ড অনেক লোক উৎসাহ দেখাচ্ছে। সো তাদের উৎসাহে আমরা এখন উৎসাহিত। আমরা রাইট পার্টনার যে সব কিছু কোয়ালিফাই করে সেগুলো দেখে আমরা ফ্র্যাঞ্চাইজিং শুরু করতে যাচ্ছি।
আমরা অলরেডি খুলনা এবং নরসিংদীতে আমরা একটা পাইলট করেছি এবং অতি শীঘ্রই আমরা এটা ব্যাপকভাবে অ্যাটলিস্ট বিভাগীয় শহরগুলোতে আমরা চলে যাব। সো একটা জিনিস দেখবেন, আমি বারবার বলছি আপার মিডল ক্লাস। এর মানে কি? এর মানে হচ্ছে যে এই ধরনের সেফ মিট প্রোডাকশন ইজ ভেরি এক্সপেন্সিভ, এবং এই কারণে ইটস ভেরি রিগ্রেটেবল। একটা সেফ মিট, মাইক্রোবায়াল ফ্রি মিট, এটা তো কোনো ক্লাসের সাথে জড়িত না, এটা যে কোনো নাগরিকেরই পাওয়া উচিত। কিন্তু এই যে প্রোডাকশন কস্টটা বেশি হয়, সেইটাই হচ্ছে একটা বড় বাধা। অন টপ অফ দ্যাট, একটা জিনিস আমি বিশেষভাবে মনে করি, গভর্নমেন্টের আউটলুক টুয়ার্ডস এগ্রো ইন্ডাস্ট্রি এবং অ্যাকর্ডিংলি তাদের যে পলিসিগুলা, সেগুলোর মধ্যে একটা সমন্বয়ের অভাব আছে। কীরকম? আমি একটা ছোট কোম্পানি, 300 কোটি টাকা আমার টার্ন ওভার, আমরা প্রায় 700-800 লোককে এমপ্লয় করছি, কিন্তু আমার প্রফিট অত বেশি না, ভেরি ন্যাচারালি, এবং আমার প্রফিট বেশি না, ট্যাক্সও বেশি না, ঠিক আছে? এখন কিন্তু এই খাতে আপনি যদি একজন ক্ষুদ্র খামারি হন, আপনি খুব সস্তায় বিভিন্ন ইন্টারেস্ট, একজন ব্যক্তি খামারি কিন্তু নানা রকম সস্তায় ইন্টারেস্ট পায়, হ্যাঁ, লো ইন্টারেস্টের ফান্ড পায়, সেটা ব্যবহার করে অনেক খারাপ ব্যবসায়ীরা আমরা দেখেছি যে বড় বড় অনেক ব্যবসায়ী, রাজনীতিবিদ, তাদের পেশা হচ্ছে কৃষি, হ্যাঁ, সো তারা নানা রকম বেনিফিট নিয়েছে। সো এগ্রিকালচারের একটা পোর্শনে বা লাইফ স্টকের একটা পোর্শনে কম ট্যাক্স রেট কম ছিল, এখন এগুলো সব বাদ দিয়ে দেওয়া হয়েছে, সবাইকে 27। সো ওই ধরনের দুর্বৃত্তায়নের জন্য আমাদের মতো জেনুইন কোম্পানিরা এখন কিন্তু সাফার করছে। আমাকে সব মাল্টি ন্যাশনালের মতো করে আমাকে ট্যাক্স রেট দেওয়া হয়, যেখানে আমার রোল ইন দ্য ইকোনমি 27.5%। আমার রোল ইন দ্য ইকোনমি মোর ইনটু এমপ্লয়মেন্ট। আমি কিন্তু রুরাল এমপ্লয়মেন্ট করছি, যেখানে সরকার পৌঁছাইতে পারতো না, সেখানে কিন্তু আমি অর্থনৈতিক কর্মকাণ্ডকে নিয়ে যাচ্ছি। আর আমার একটা বড় কন্ট্রিবিউশন হচ্ছে, আপনি যদি মানে ইউজুয়ালি হিস্টোরিক্যালি মিট প্রসেসিং মানে কি, এটা কষাইয়ের কাজকে আমরা ফ্যাক্টরিতে নিয়ে গেছি। এখানে বাই ডিফল্ট যেহেতু প্রত্যেকটা অ্যানিম্যাল ডিফারেন্ট, এটা কিন্তু মেশিনে ফেলে আপনি করতে পারবেন না, এখানে একটা হিউম্যান ইন্টারভেনশন থাকবে। সো সেই কারণে আমাদের ফ্যাক্টরিতে কিন্তু প্রচুর লেবার ডেপ্লয়মেন্ট আছে। আমরা যেহেতু গ্রামের মধ্যে, এবং আপনি দেখলে অবাক হবেন, আমাদের ফ্যাক্টরির অর্ধেক কর্মীরাই কিন্তু নারী, হ্যাঁ। সো একদম এই মাংসে সবাই টিপিক্যালি মনে করে এটা ভেরি মানে পুরুষের কাজ, হ্যাঁ, কিন্তু এখানে আসলে অনেক মেয়েরা কাজ করছে, বিকজ আমরা যেভাবে কাজ করি সেখানে আই হ্যান্ড মুভমেন্টটা অনেক ইম্পর্টেন্ট, ওই মোটর স্কিলটা খুব ইম্পর্টেন্ট। এটা দেখা যায় মেয়েরা ছেলেদের চেয়ে ভালো, যেরকম সুই সুতার কাজে যেরকম ভালো, এখানে বিভিন্ন মাসেল টু মাসেল ডাইসেক্ট করার ক্ষেত্রে মেয়েরা ভালো কাজ করে, এবং আমাদের অনেক মেয়েদেরকে আমরা এমপ্লয় করছি। সো এইটা একটা হচ্ছে তাদের এমপ্লয়মেন্ট হচ্ছে, কিন্তু এটার আরও ব্রাইটার সাইড হচ্ছে, এই মেয়েগুলো যদি এখানে কাজ না পাইতো, আজকে তারা শহরে এসে গার্মেন্টসে কাজ করতো, উইচ ইজ ফাইন, হয়তো একই রকম ইনকাম করতো, কিন্তু এটার অপরচুনিটি কস্ট অনেক, তার সোশ্যাল সিকিউরিটি, তারপরে তার হাইজিন, অনেক কিছুতে অনেক কম্প্রোমাইজ করতে হয়। ঢাকা শহরে যখন একটা গার্মেন্টস কর্মী হয়, তার তুলনায় সে একটা গেরস্থ ঘরে, তার নিজের একটা ছোট উঠান আছে, পরিষ্কার পরিবেশ আছে, নিজের হয়তো আরও বাড়তি কিছু ইনকাম করতে পারে, সেই কিন্তু দেশি মুরগি, হাঁস পালে, এগুলো কিন্তু আমাদের কাছেই বিক্রি করে। এই যে সুন্দর একটা ইকোসিস্টেম, ওমেন এমপ্লয়মেন্ট, শহরের মাইগ্রেশন বন্ধ করছে, এবং নিজে ওয়ার্কার হওয়ার পরেও তার যে আদার রোলগুলো আছে, অ্যাজ এ মাদার, অ্যাজ এ সিস্টার, অ্যাজ এ ডটার, সেই রোলটা প্লে করতে পারছে, এবং গ্রামের মধ্যেই এই ইকোনমিটা রিসার্কুলেট করছে। সো এইগুলাকে সরকার হিসাবের মধ্যে নেয় না, আমাদেরকে গড়পড়তা এটার মধ্যে নেয়। সো এই যে চিলিং ফ্রিজিংয়ের হাই ডিউটি এবং ট্যাক্সের ক্ষেত্রে আমাদের রোলটাকে প্রপারলি ডিফাইন না করা, এইগুলো হচ্ছে একটা প্রতিবন্ধকতা, যেদিকে দৃষ্টি দেওয়া দরকার। প্রথম কথা হলো যে আমরা যখন ফুডের সেফটি নিয়ে আলাপ করি, বা আমাদের যে ধ্যান ধারণাগুলো, সেগুলো ট্রেডিশনাল উইজডম থেকে, আমাদের লোকের কিন্তু সায়েন্টিফিক অ্যাওয়ারনেস খুবই লো, মানে অজান্তেই লো। সো আসলে কেউ জানে না সেফ ফুড করতে হলে ডুজ অ্যান্ড ডোন্টসগুলো জানে না। সো সেটা জানানো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। কখন অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন দিবেন, কখন দিবেন না, অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে কতদিন পর্যন্ত আপনি সেটাকে সেল করতে পারবেন না, এটা অনেকে জানে না। অনেকে কিন্তু এমন না যে এটা সে ইচ্ছে করেই করে, অনেকে কিন্তু জানে না। সো এই যে মানে
ন্যাচারাল প্রতিপালনের পর নানা রকম যে কমার্শিয়াল প্রোডাক্ট আসছে, ফিড আসছে, ঔষধ আসছে, এইগুলার ব্যবহার আসলে কিভাবে করা উচিত সেটা কিন্তু প্রথমে একদম যেখানে গ্রোয়িং অ্যান্ড রিয়ারিং হচ্ছে সেখানে কিন্তু ইনফরমেশনের অভাব আছে, অ্যাওয়ারনেসের অভাব আছে। সো সেটার একটা বড় দরকার। দেন আমরা যেমন আমাদেরকে খুব একটা চিন্তা করতে হয় না, বিকজ আমরা ইন্টারন্যাশনাল ওই এক্সপোর্টের চিন্তা করে আইএসও করেছিলাম। সো আমরা কিন্তু এক্সপোর্ট বন্ধ করার পরে ওইটা রাখি না। আমরা আইএসও এখন 2018 মানে লেটেস্ট যে ভার্সন অফ সার্টিফিকেশন আছে সেটাই ফলো করছি। হ্যাঁ, এবং আপনারা জানেন কি না, আমাদের একটা বড় রোল ইন দ্য ইন্ডাস্ট্রি ইজ আমরা কিন্তু হসপিটালিটি বা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির ব্যাকবোন। বাংলাদেশে দেখবেন অনেক মাল্টিন্যাশনাল ফাস্টফুড কোম্পানির চেয়ে লোকাল এন্টারপ্রেনাররা ভালো করেছে। ভালো করার পেছনে আমি ব্র্যান্ডগুলোর নাম বললাম না, বিকজ এদের অনেকেই মূলত আমাদের কাছ থেকে সাপ্লাই নিয়ে ওই স্ট্যান্ডার্ডটা রিচ করতে পেরেছে। যে কারণে আগে ম্যাকডোনাল্ডস, বার্গার কিং এগুলো নিয়ে মানুষের ফ্যাসিনেশন ছিল, কিন্তু বাংলাদেশে বার্গার কিং এরা আসার পরে দেখা গেছে যে তারপরেও লোকাল বুটিকরা অনেক ভালো করছে, বিকজ তাদের ব্যাক এন্ডে ইনপুট সাপ্লাইয়ে আমাদের মতো কোম্পানিরা তাদেরকে ওই যে ডিসঅ্যাডভান্টেজটা ছিল সেখানে একটা ইকুয়াল গ্রাউন্ডে নিয়ে গেছে। তো আমরা যখন এই রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে যখন দিতে গেলাম তখন এই সার্টিফিকেশনে গিয়ে আমরা দেখলাম যে লোকাল কোম্পানিগুলোকে তো এই সার্টিফিকেট দিলাম, ইন্টারন্যাশনাল বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যখন দেখলো যে আমাদের কারণে তারা লোকাল বুটিকের সাথে পারছে না, তখন তারাও আমাদের থেকে তাদের গ্লোবাল সাপ্লাই চেনে কিন্তু অনেক বাধ্যবাধকতা থাকে, সেটা ভেঙে আমাদের থেকে নেওয়া শুরু করেছে। এবং আমাদের সময় নেওয়ার সময় শুরু করে সে আবার বললো যে না ভাই, তোমার এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন আছে, বাট আমাদের কিছু ইন্টারনাল আরও কিছু সার্টিফিকেশন আছে, ওইটা নিতে হবে। সো আমরা ওগুলাও নিয়েছি, বিভিন্ন কোম্পানির বিশেষায়িত স্পেশালাইজ জিনিস, যেটা কারণে আমি চাইলে এখন ওই সমস্ত কোম্পানির সিঙ্গাপুরে বা আদার দেশেও এক্সপোর্ট করতে পারবো। সো এই যে সার্টিফিকেশনের ব্যাপারটা, সেটা যদি প্রপারলি ফলো করা হয় এবং সেটা যে এসওপি যেটা লেখা আছে ডু হোয়াট ইউ রাইট, হ্যাঁ, এটা যদি ফলো হয়, বাংলাদেশে তো লয়ের অভাব নাই কিন্তু কমপ্লায়েন্সের অভাব। কমপ্লায়েন্সটা যদি শতপ্রণোদিত করা যায় এবং কনজিউমারদেরকে, গ্রোয়ারদেরকে, সবাইকে যদি অ্যাওয়্যার করা যায় অ্যাবাউট ডুজ অ্যান্ড ডোন্টস, তাইলে মনে করি যে একটা গুণগত পরিবর্তন আসবে। থ্যাংক ইউ। অনলাইনে আমাদের গ্রোথ ভালো, স্পেশালি কোভিডের সময় আমরা খুব ভালো করেছিলাম। কোভিডের পরে গ্রোসারির ক্ষেত্রে অনলাইন একটু স্লো ডাউন করেছে, রেস্টুরেন্টে খুব ভাইব্রেন্ট, রেস্টুরেন্টে মানুষ যেভাবে অনলাইনটাকে কন্টিনিউ করেছে, গ্রোসারিতে স্লো ডাউন করেছে, মানুষ এখনও ফিজিক্যালি শপে আসতে পছন্দ করে। বাট তারপরেও আমরা নিজেদেরও একটা ই কমার্স আছে, ফুড পান্ডাতেও আমাদের প্রোডাক্ট ফুড পান্ডার মাধ্যমে সেল করি। দুই জায়গাতে আমাদের গ্রোথ আমাদের ফিজিক্যাল আউটলেটের চেয়ে বেশি ভালো। প্রশ্ন আসলো যে আমাদেরকে আইসা লোকজন বলে যে ফিশের কথা জিজ্ঞেস করে। আমি বললাম ফিশ তো আমরা জানি না, আমরা বুঝি না। না, আপনারা ফিশ নিয়ে চিন্তা করেন। এবং তখন ঠিক একই সময়ে ওয়ার্ল্ড ফিশ বলে একটা ওয়ার্ল্ড ব্যাংকের ম্যান্ডেটেড একটা সংস্থা আছে, যারা না আমাদের ফ্যাক্টরির কাছাকাছি নাটোর এলাকায় অনেক খামারিদের সাথে কাজ করছিল। তারা এসে বলল যে দেখেন, আমরা বেস্ট অফ দ্য বেস্ট ব্রুড দিয়ে আমাদের খামারিদিকে কাজ করাচ্ছে এবং তারা সবাই যাতে সব নিয়ম কানুন মানে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, ওই খামারিরা মাছটা জাল দিয়ে তোলার পরে আমরা যেরকম কোরবানির সময় অফ ফিড রাখি, মানে 12 ঘন্টা খাওয়াই না, খালি পানি খাওয়াই গরুকে, কেন? যাতে স্টমাক ক্লিন হয়ে যায়, হ্যাঁ, ফিসিসগুলো সব বের হয়ে যায়। ঠিক একই প্র্যাকটিস কিন্তু এরাও করে। হ্যাঁ, এই ইউরোপিয়ান টেকনোলজিতে ওরা ফিশগুলোকে নিয়ে আরেকটা ছোট পুকুর বানায়, মানে ওখানে কিন্তু ব্যয় বাড়ায় দেয়। আপনি এই পুকুর করলে পাশে আরেকটা ছোট পুকুর করতে হবে, এই মাছটা ধরে ওখানে রেস্টিংয়ে রাখতে হবে এবং ওখানে কোনো ফিড দেওয়া যাবে না। এইগুলো করার কারণে মাছে কোনো গন্ধ হয় না এবং ওরা তো পানি খুব ভালো ম্যানেজ করে, ফিড খুব ভালো ম্যানেজ করে। ওরা বলে যে আমরা এগুলো সব করি, এখানে একটু তো খরচ বেশি হয়ে যায়, এই আপনারা ছাড়া কেউ তো বেশি খরচে এত কনফিডেন্টলি বিক্রি করতে পারে না, সো আপনারা কি হেল্প করতে পারেন আমাদেরকে, এবং আপনার যা মার্কেটিং খরচ হবে এটা আমরা দেব। সো ইটস কাইন্ড অফ এ রিকোয়েস্ট ছিল। সো এই রিকোয়েস্টটা আমরা যখন করলাম তখন দেখলাম আসলে এটা আমাদের করা উচিত, এই জন্য যে ফুড সেফটি জিনিসটা আসলে যতটা না একটা তো হলো সায়েন্স, তার চেয়ে বেশি হলো কালচার। যারা ফুড হ্যান্ডেল করবে, যারা ফুড প্রসেসিং করবে, তারা যদি এটা কালচারালি অ্যালাইন না হয়
কোন জিনিসটা কখন হাত ধুতে হবে, কি পড়তে হবে, কি পরিবেশে থাকতে হবে, কি করা যাবে না, এই জিনিসগুলো কালচারালি অ্যাডাপ্ট না করলে ফুড সেফটি প্র্যাকটিস চাইলেও পারবে না। হ্যাঁ, ইটস সিম্পল। আপনার বাসার কাজের লোক কাজ করে যায়, আপনি খুশি হন না, কারণ ওর কাছে তো ওইটাই বেঞ্চমার্ক। ও যে ওর বাসায় যে করুণ অবস্থায় সে থাকে, এখানে কাছে তো তার কাছে এটা মনে হয় যে পরিষ্কার, তাই না? সো ওই কালচারটা নাই। আমরা দেখলাম যে আমরা আমাদের এই 500-600 এমপ্লয়িদের মধ্যে ওই কালচারটা খুব স্ট্রংলি বিল্ড করে ফেলেছি, এবং এই ফিশ প্রসেসিংয়ের ক্ষেত্রে এই কালচারটা যদি অ্যাপ্লাই করা হয় তাহলে এটার ডিরেক্টলি এটার বেনিফিট পাওয়া যাবে। সো সেই জন্যই আমরা দেখলাম আমরা যখন ফিশ হ্যান্ডেল করি, আমাদের ফিশটা ফ্রোজেন। সবাই বলেছে ও ওয়াল ফিশ যখন আসলো, আমি বললাম যে আমি তাজা মাছ বিক্রি করতে পারবো না, বিকজ তাজা মাছ আমার পুরো কুল চেইনকে স্পয়েল করে ফেলবে। তখন বলছে, আমি বললাম যে আমি বিক্রি করলে ফ্রোজেনই বিক্রি করব, কিন্তু আমি যে এক্সট্রা ভ্যালু এডিশনটা করব, আমি ওই মাছটা আনার পর প্রসেস করে, ক্লিন করে, ডিস্কেলিং করে, ডিভেইন করে, পোর্শন করে, যেহেতু আমার মূল গ্রাহকরা হচ্ছে ওয়ার্কিং মাদার, তাদের আরাম হয় সেভাবে প্যাকেট করে দেব, এবং একটা মানে মাছের সাথে মাছ লাগবে না, প্রত্যেকটা প্যাকেট ইয়ে থাকবে। তো সবাই বলে ভাই ফ্রোজেন মাছ তো ভাই মিট আপনারা কেমনে কেমনে খাওয়াইছেন, কিন্তু ফিশ খাবে না। কিন্তু যখন এই ফিশ আমরা খেলাম, এগুলো কিন্তু চাষের মাছ, এমন না যে এগুলো নদীর মাছ। বাংলাদেশের মানুষ ভালো মাছ মানে নদীর মাছ, এবং আমাদের মাছের পারফরমেন্স, স্মেল, জুসিনেস এবং সব কিছু মিলে এটা বোঝার কোনো উপায় নেই। তো আমরা তো এক্সট্রা কিছু করি নাই, জাস্ট ফলোয়িং দ্য হাইজিন। এবং এই হাইজিন ফলো করার জন্য আমার অস্ত্রটা কি, আমাদের যে যে কর্মীরা আছে তারা কালচারালি অ্যাটিউন, তাকে আমার পাহারা দিতে হয় না, সে নিজে থেকেই করে। তো সেটাকে কাজে লাগিয়ে আমরা ফিশে এনেছি, এবং আমাদের ফিশ খুব ভালো করছে। আমাদের দেশ স্বাধীন হওয়ার 50 বছর হয়ে গেছে। সো আমাদের গোয়িং ফরওয়ার্ড আমাদের অনেকের অনেক প্রত্যাশা, আমরা দেশ হিসেবে নিজেদেরকে অনেক উপরে দেখতে চাই, এবং এই দেখায় আমরা সবাই বুঝি যে এই ফিউচারটা আসলে ডিফাইন করবে আমাদের ইয়াঙ্গার জেনারেশন বা আমাদের অনাগত জেনারেশন, এবং তাদের যে উন্নতিটা সেটা ডিপেন্ড করবে তাদের শারীরিক মানসিক বৃদ্ধির উপর। এবং সেই ক্ষেত্রে পুষ্টি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। পুষ্টি আমরা নানাভাবে অর্জন করি, বাট দিনের শেষে এই কথাটা এখন আমরা সবাই বুঝি, রিয়েল খাবারেই রিয়েল পুষ্টি। হ্যাঁ, যে শাক, সবজি, আমাদের নানা রকম যে শস্য বীজ এবং মাংস, ডিম, দুধ, এইগুলাই হচ্ছে আসল খাবার। এগুলো যদি আমরা ঠিকমতো খাওয়াতে পারি তাহলে আমাদের এই জেনারেশনটা উঠবে। এখন এত ঘন জনবসতি এবং শহর আর গ্রামের মধ্যে যে মুভমেন্টের নানা রকম চ্যালেঞ্জ, আমরা চাইলেও আমাদের ওই পুরনো ধ্যান ধারণায় থাকলে হবে না যে ফার্মার্স মার্কেট, আমি সকালে ভোরবেলায় যাব, বাজার করব, করে এসেই আজকেই সেম ডে হারভেস্টিং হবে খাবে। এটা আসলে রিয়েলিস্টিক না। আমরা যারা কিনছিও বাজারে গিয়ে, তারা আসলে নিয়ে ফ্রিজে রাখছি, আর আর আমরা যে গরুটা কিনছি সে সারা রাত গাবতলিতে কোথা থেকে কীভাবে এসছে, স্ট্রেসের মধ্যে এসছে, এবং নানা রকম এয়ারবর্ন ডিজিজ এফেক্টেড। সো আমাদের যে অতীতের যে সাপ্লাই চেইন, আমাদের যে অ্যাসপিরেশন, পুষ্টির যে অ্যাসপিরেশন, সেটার সাথে আসলে ম্যাচ করবে না। এবং আমরা দেখছি প্রত্যেক জুন জুলাই মাসে নানা রকম রোগের প্রাদুর্ভাব হচ্ছে, এবং আমরা যদি এইভাবে র্যাম্পেন্ট স্লটারিং হইতে দেই, এই ধরনের ঝুঁকি আরও বাড়বে। আমাদের ড্রেনেজ সিস্টেম এই ধরনের ময়লা আবর্জনা হ্যান্ডেল করার জন্য উপযোগী না, এবং হওয়ার কোনো কারণে নাই। সো এটা খুবই স্ট্রাকচার্ড, রেগুলেটেড প্রসেসিং হওয়া ভালো। এটা অনিবার্য। এটা আমরা যত দেরি করব ততই আসলে আমরা আমাদের সন্তানদের পুষ্টি নিয়ে কম্প্রোমাইজ করব। সো সেই জন্যই এই সেক্টরের, অ্যাজ আই সেড, এই সেক্টরটা যখন বাড়বে, সে কিন্তু যেখানে লাইভ স্টক আছে সেখানেই কিন্তু এই কারখানাটা করবে, এবং সেটা এসেনশিয়ালি আপনি গ্রামীণ জনপদে কর্মসংস্থান সৃষ্টি করছেন, মার্কেট কানেক্টিভিটি তৈরি করছেন, মিডলম্যান সরাচ্ছেন, নানা রকম এই যে জুলুম হয়, চাঁদাবাজি হয় ট্রাকে, রাস্তার মোড়ে মোড়ে, এগুলো কমে যাচ্ছে, এবং আপনি অর্গানাইজডভাবে কুল চেইন মেনটেন করে, মাইক্রোনিউট্রিয়েন্ট মেনটেন করে আপনার পুষ্টিটা নিয়ে যাচ্ছেন। সো এটার সম্ভাবনা অনেক বড়। আমাদের যেটা করতে হবে, ইট হ্যাজ টু বি এফোর্ডেবল টু অল। সো আমাদের রোলটা পুষ্টির দিকে চিন্তা করে এই ব্যবসাটাকে সহজ করতে হবে। আজকে আমরা 15-16 বছর হয়ে গেছে বেঙ্গল মিটের মতো আর দ্বিতীয় প্রতিষ্ঠান
এখনো গড়ে ওঠে না, এটা খুবই হতাশাব্যঞ্জক। বেঙ্গল মিট শহুরে ব্র্যান্ডের বাইরে মফস্বলের ব্র্যান্ড হতে পারে নাই, এটা খুবই হতাশাজনক, এটা দেশের জন্য ভালো লক্ষণ না। আমাদের 17 কোটি লোক আছে, 17টা বেঙ্গল মিট থাকলেও কোনো অসুবিধা নেই, 17টাকে 170টা বেঙ্গল মিট থাকলেও কোনো অসুবিধা নেই। দেয়ার শুড বি মোর অ্যান্ড মোর বেঙ্গল মিট। সো কেন এটা হচ্ছে না? এটাকে অনেকে মনে করে আমরা মনোপলি। ইটস নট মনোপলি। আমাদের এই ব্যবসাটা সহজ না বলে কেউ আসছে না। সো এটাকে সহজ করতে হবে এবং এই ধরনের মিট সবার জন্য অ্যাক্সেসিবল করতে হবে।